কোনো দরকার নেই, আমি যাব না। বিষয়টা তো শেষ হয়ে গেছে, স্যারও সব ভুলে গেছে। তাহলে কি দরকার আবার নতুন করে সব টেনে আনার? সে যদি বলল। তাই বলে সত্যিটা জানাবো না? নোরা বলল। না, জানবে না। অন্তরা বলল। আচ্ছা থাক, বাদ দে তো। ও যখন চাইছে না তখন থাক। নোরা চল আমরা নিচে যাই। নোরা বলল। আচ্ছা শোন, আমি না এখন যেতে পারবো না, একটু ছাদে যাব। অন্তরা বলল। ছাদে কি কাজ আছে, তোর আমার ব্যাগটা নিয়ে নিচে চলে যা, আমি 10 মিনিটের মধ্যে আসছি। নোরা ওদের হাতে ব্যাগ ধরিয়ে ঝড়ের গতিতে ছাদে চলে গেল। সে যদি আর অন্তরা কিছুই বুঝলো না। নোরা ছাদে উঠে দেখলো অনেক উপরে উঠে কালো ট্রাঙ্কটায় পা ঝুলিয়ে বসে আছে। অনেককে এত উঁচুতে দেখে নোরার ভেতরটা ধক করে উঠলো। শব্দ করে বলল। স্যার, এটা আপনি কোথায় উঠেছেন? অনেক তাকালো, তারপরে দারুণ একটা হাসি দিল। নোরা, তুমিও এসো। না না, আমি আসতে পারবো না, আমার তো দেখেই ভয় লাগছে। অনেক হাসতে হাসতে বলল। দাঁড়াও তাহলে, নামছি। আচ্ছা থাক, আপনার নামতে হবে না, আমি আসছি। আসতে পারবে? পারবো। নোরা প্রথমে সিঁড়ি বেয়ে উপরে উঠল, তারপরে ইটের উপরে পাড়া দিয়ে ট্যাঙ্কিতে চড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। অনেক হেল্প করলো, নোরার হাত ধরে টেনে উঠালো। নোরাও অনেকের মতো পা ঝুলিয়ে বসে পড়লো। নিচের দিকে তাকাতেই নোরার হৃদস্পন্দন আটকে যাচ্ছে, শরীরের রক্ত হিম হয়ে আসছে, সবকিছু ক্ষুদ্র মনে হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, শরীর কাঁপছে, ঠান্ডা হাত পা কেঁপে কেঁপে উঠছে। অনেকের অবস্থা খেয়াল করে বলল। কি হয়েছে নোরা, ভয় পাচ্ছ? নোরা অলরেডি ভয়ে সিটিয়ে আছে, তবুও বলল। না, ভয় লাগছে না। নোরা এই কথাটা বলল কারণ অনেক তাকে এক হাত দিয়ে ধরে আছে। অনেকের স্পর্শ অনুভব করতে পেরে তার প্রতিটা মুহূর্ত দামি বলে মনে হচ্ছে। নিচে নেমে গেলে তো আর এই সুখটা পাওয়া যাবে না। নোরার চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, সেটা লক্ষ্য করেই অনেক বলল। অবশ্যই ভয় পাচ্ছ তুমি, না হলে এভাবে কাঁপছো কেন? এত ভয় নিয়ে বসে থাকার দরকার নেই, চলো নিচে নামি। না, আমি এখানেই বসে থাকতে চাই। পাগলামি করো না নোরা, তোমাকে নিয়ে এখন আমারই ভয় লাগছে। আপনি থাকলে আমার কোনো ভয় নেই, আপনি যদি বসে থাকতে পারেন আমিও পারবো। আমার তো অভ্যাস আছে, তোমার নেই। প্রথমবার আমারও ভয় লেগেছিল, তাই আমি বুঝতে পারিনি তোমার কেমন লাগছে। চলো নামো। আপনি এখানে কেন বসেন? জায়গাটা কি ভয়ঙ্কর, যদি পড়ে যান? এখানে নেটওয়ার্ক ভালো আসে, আর বললাম তো আমার অভ্যেস আছে, আমি পড়বো না। কিন্তু আর কিছুক্ষণ বসে থাকলে তুমি পড়ে যাবে। আমিও পড়বো না। আপনার যেমন অভ্যাস আছে তেমনি আমারও আপনি আছেন। আপনি ওকে ধরে থাকুন, তাহলে আমার কিচ্ছু হবে না। ইউ আর লস্টেড, কিছু বলেও লাভ নেই। এখানে উঠে কি গার্লফ্রেন্ডের সাথে গল্প করেন? হোয়াট? তোমাকে কে বললো আমি এখানে উঠে গার্লফ্রেন্ডের সাথে গল্প করি? আপনিই বলেছেন। আমি কখন বললাম? মাত্রই তো বললেন এখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, মানে নিশ্চয়ই ফোনে কথা বলার জন্য এখানে ওঠেন। আর গার্লফ্রেন্ড ছাড়া অন্য কোনো কারণে কেউ এত কষ্ট করবে না। নোরা, তোমার কিন্তু অনেক সাহস। স্টুডেন্টদের মধ্যে তুমি ছাড়া কেউ আমার সাথে এভাবে কথা বলে না। সাহসটা তো আপনিই দিয়েছেন। তাহলে কি চাও, সাহসটা কেড়ে নিই? না না, একদমই না। সেটা কেন চাইবো? তাহলে নিজেকে সামলাও, না হলে মরবে। মারবো কেন? তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব নেইনি আমি। এখন নামো। এই কথা বলেই অনেক ট্যাঙ্কি থেকে নামতে লাগলো। নোরা বলল। এ কি, আপনি নেমে যাচ্ছেন কেন? আমার কি হবে? আমি নামার পর তুমি নামবে। অনেক নিচে নেমে নোরাকে বলল। এসো নামো। কিভাবে নামবো? যেভাবে উঠেছো সেভাবেই নামবে, পাথরে ভর দিয়ে নামো। নোরা তাই করছে, কিন্তু তার পা পাথর পর্যন্ত পৌঁছাচ্ছেই না। নোরা বিরক্ত হয়ে বলল। উফ, আমার পা কি আপনার মতো জিরাফের পা? আমি কিভাবে পাথরে ভর দিব? তাহলে উঠেছো কিভাবে? আপনি আমাকে টেনে উঠিয়েছেন। অনেক বাধ্য হয়ে হাত বাড়িয়ে দিল, বলল। আচ্ছা এসো। নোরা চোখ বড় করে বলল। অনেক তেতে উঠল, সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিয়ে বলল। বসে থাকো, আমি মই খুঁজে আনছি। এই না 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 না, প্লিজ প্লিজ, মই আনবেন না। আপনি মই আনতে আনতে আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। তাহলে কি করব? নোরা লাজুক মুখে বলল। যেটা করছিলেন সেটাই করুন। অনেকের গম্ভীর মুখে বলল। তাহলে মুখটা বন্ধ রেখে এসো। অনেক পাথরে পাড়া দিয়ে উঁচু হলো। নোরা অনেকের গলা জড়িয়ে ধরল।
অনেক নোরাকে পাজাকোলা করে নিচে নামালো। এই কয়েক সেকেন্ড নোরার সম্পূর্ণ শরীর বেয়ে বিদ্যুৎ প্রবাহিত হলো। কোনো এক সুখময় অনুভূতিতে তার চোখে পানিও এসে গিয়েছে। হৃদস্পন্দনের গতিবিধি তুমুলে। মনে হচ্ছে এই অবস্থায় মরে গেলেও তার কোনো আফসোস থাকবে না। স্কুটারে বসে নোরা কাঁদছে। কিছুক্ষণ আগেই সেই সুখকর অনুভূতির কথাটা মনে পড়তেই তার শরীর শিহরিত হয়ে উঠছে। অন্তরে নোরার শরীরের কম্পন টের পেতেই বলল, এই নোরা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন এভাবে? নোরার মুখে আনন্দের হাসি, চোখ উজ্জ্বল, মুখে লজ্জার ছাপ। সেই লজ্জায় তার গাল দুটো গোলাপি আভায় ভরে উঠেছে। অনেকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য এর আগে কখনো হয়নি তার। অনেক যখন তাকে কোলের থেকে নামাচ্ছিল, নোরা এক দৃষ্টিতে তাকিয়েছিল। অনেকের ফর্সা গালের খুঁচে খুঁচে দাড়িতে এক নেশার জগতে সুবাস। এর কিছুক্ষণ কোলে থাকলে নোরা হয়তো চুমু দিয়েই ফেলতো ওই গালে। ভেবেই সে একটা চিৎকার মেরে স্কুটি থামিয়ে দিল। একটা ভ্যানের সাথে এক্ষুনি চক্কর খাচ্ছিল স্কুটিটা। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়নি। নোরা বড় বড় শ্বাস নিয়ে হাঁফাচ্ছে। আশেপাশের মানুষ বিরক্ত চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। ভ্যানওয়ালা বিড়বিড় করে কি যেন বলতে বলতেই চলে গেল। অন্তরা বলল, এই নোরা, কি হয়েছে তোর? ঠিক আছিস? এখনই তো একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। অন্তরা কাঁধ ধরে ঝাঁকাতেই হুঁশ ফিরল নোরা। সে বলল, হ্যাঁ। কি ভাবছিস? তোর কি হয়েছে? নোরার মুখে আবার সেই হাসির ঝলক। খুশিতে ভাসতে ভাসতে অন্তরার গলা জড়িয়ে ধরে বলল, অন্তরে, জানিস আজ কি হয়েছে? কি হয়েছে না বলে জানবো কিভাবে? আজকে অনেক স্যার আমাকে কোলে তুলেছেন। একথা বলেই লজ্জায় মাথা নিচু করে ফেলল নোরা। অন্তরা অবাক হয়ে নোরার মুখের দিকে এসে চিৎকার করে বলল, কি, তুই সত্যি বলছিস? কখন, কোথায়, কিভাবে? ছুটির পর ছাদে গিয়েছিলাম, ওখানে অনেক স্যারও ছিলেন। সিঁড়ির ওপর একটা কালো ট্যাঙ্ক আছে না, উনি ওখানে বসেছিলেন। আমিও উঠেছি, কিন্তু নামার সময় আর নামতে পারছিলাম না। তখন উনি আমাকে কোলে করে নামিয়েছে। সো লাকি, তোর ভাগ্যটা খুব ভালো রে নারু। কিন্তু এখনো এত খুশি হওয়ার কিছু নেই, কারণ সে যদি বলেছিল অনেক স্যারের গার্লফ্রেন্ড থাকতে পারে। এক্ষুনি তওবা কর, এসব অলক্ষণে কথা বলতে হয় না। তুই কি শিওর উনি সিঙ্গেল? যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে কি করবি? প্রশ্নই আসে না, ওনার কোনো গার্লফ্রেন্ড নেই। এত সুদর্শন হ্যান্ডসাম একটা লোক, অথচ কোনো গার্লফ্রেন্ড নেই, তাও আবার এই যুগে। এটা কি বিশ্বাসযোগ্য ব্যাপার? নোরা কঠিন গলায় বলল, তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি, যদি ওনার গার্লফ্রেন্ড না থাকে, মানে যদি উনি সত্যি সিঙ্গেল হয়, তাহলে তো ভালোই, খুব ভালো। কিন্তু সেটার সম্ভাবনা 10%, আর গার্লফ্রেন্ড থাকার সম্ভাবনা কিন্তু প্রায় 90%। তুই পার্সেন্টেজ কিভাবে বের করলি? দৈবভাবে চিন্তা করলে পার্সেন্টেজ এমন হওয়ার সম্ভাবনাই বেশি। তুই কি সম্ভাবনার অঙ্ক কষতে বসলি? আচ্ছা, আমাকে বলতো, অনিক স্যার কি তোকে নিজের মুখে কোনোদিন বলেছে যে ওনার গার্লফ্রেন্ড নেই বা উনি সিঙ্গেল? না, সেটা বলিনি। আমি অনেক কায়দা করে জিজ্ঞেসও করেছি, কিন্তু উনি চালাকি করে বিষয়টা এড়িয়ে গেছেন। তার মানে গার্লফ্রেন্ড আছে, কিন্তু তোকে বলতে চাই না। বলতে চাইবে না কেন? কারণ উনি ব্যক্তিগত বিষয় স্টুডেন্টদের সাথে শেয়ার করা পছন্দ করেন না। সবাই তো আর আফজাল স্যারের মতো না, গড়গড় করে খালি গার্লফ্রেন্ডের গল্প বলবে আর চাপাবাজি করবে। নোরা হেসে ফেলল, তারপরে বলল, নিশ্চিত হয়েই বলছি, ওনার কোনো গার্লফ্রেন্ড নেই। নিশ্চিত কিভাবে হলি? গার্লফ্রেন্ড থাকলে উনি আমাকে এত লাই দিতেন না। আমি তো আকার ইঙ্গিতে বুঝিয়েছি যে আমি ওনাকে পছন্দ করি, আর উনিও অবশ্যই সেটা বুঝেছেন। গার্লফ্রেন্ড থাকলে নিশ্চয়ই আমাকে ইগনোর করতেন। উনি তোকে লাই দিচ্ছেন এটাই বা কিভাবে বুঝলি? কাল আমাদের চ্যাটিং দেখালাম না তোকে, আর আজকে ছাদে যাওয়ার ঘটনাটাই ভাব। সব ভেবেই বলছি, তুই আগে ভালো মতো নিশ্চিত হয়ে নে। ওনার মতো ছেলেদের আমার কেন জানি বিশ্বাস হয় না। তোর আলভির কথা মনে নেই? তুই আলভির সাথে ওনার তুলনা করছিস? আলভি তো একটা ফ্রড। হ্যাঁ, আমি জানি অনিক স্যার আলভির থেকে শতগুণে ভালো, কিন্তু তবুও ভয় হয়। সুন্দর ছেলে তো, ওদের প্যাশনই হচ্ছে 2-3টা করে গার্লফ্রেন্ড পাল্লা। আর আলভির সাথে ওনার চেহারা কোথায় একটা মিলও আছে। আমি চাই না তুইও আমার মতো ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে বসে থাকিস। কোনো চান্সই নেই। আর আমি তোর মতো অন্ধ না, আলভিকে দেখলেই বোঝা যেত
ও যে একটা ফ্রড মার্কা, সবাই বুঝতো, খালি তুই বুঝতি না, প্রেমে অন্ধ হয়েছিলি। এমন অন্ধ তুইও হয়ে যাস না। হব না ইনশাল্লাহ। নোরা ড্রেসিং টেবিলে আয়নায় বারবার নিজেকে দেখছে আর একাই একাই হাসি উঠছে। এখনো অনেকের ছোঁয়া সে ভুলতে পারছে না। মনে হচ্ছে অনেক এখনো তাকে ছুঁয়ে আছে। হয়তো ভালো লাগা দিয়ে কিভাবে থাকবে সে। নোরা ঠিক করেছে পরনের জামাটা সে যত্ন করে আলমারিতে তুলে রাখবে, কখনো ধুবেও না। তাহলে অনেকের ছোঁয়াটা মুছে যাবে না। এই ছোঁয়া কখনো সে মুছতে দেবে না। রাতে অনেক অনলাইনে আসেনি, তবুও নোরা মেসেজ দিয়ে রেখেছিল। সেই রিপ্লাই এখনো আসেনি। নোরার ঘুম আসছে, কিন্তু সে কষ্ট করে জেগে আছে। অনেকের সাথে কথা না বলে সে ঘুমাতে যাবে না। নোরার ইচ্ছে পূরণ হলো না। অনেক সারা রাতে একবারের জন্য অনলাইনে আসেনি। নোরা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে আবার মেসেজ চেক করলো। অনেক তখনও অনলাইনে নেই। 12 ঘন্টা আগেই অ্যাক্টিভ ছিল। নোরার হালকা চিন্তা হলো। সারাদিন ছটফট করতে থাকলো, কখন কোচিংয়ে যাওয়ার সময় হবে। তাহলে অন্তরা একবার অনেকের সঙ্গে দেখা হবে। এর আগে সে শ্বাসটাও নিতে পারবে না। অবশেষে ঘড়ির কাঁটা 4টায় পৌঁছালো। নোরা 4টার আগেই বেরিয়ে পড়েছিল। কোচিংয়ে ঢোকার সময় ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়েদের কথাবার্তা নোরার কানে আসলো। একটা মেয়ে বলল, এই শুনছিস, অনেক স্যারের নাকি পা ভেঙেছে। আরেকজন বলল, এই জন্য কি স্যার আজকে আসেননি? তুই কিভাবে জানলি? আদনান স্যারের কাছে শুনেছি ক্রিকেট খেলতে গিয়ে পা ভেঙে ফেলেছেন। নোরা এসব কথা শুনে অস্থির ভাব শুরু করলো। ক্লাসে ঢোকার সময় দরজার বাইরেই সেজুতি আর অন্তরাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই তোরা জানিস অনেক স্যারের নাকি পা ভেঙে গেছে? সেজুতি বলল, হ্যাঁ শুনেছি, আর আমরা তো ওনাকে দেখতে যাওয়ার প্ল্যানও করেছিলাম। নোরা বলল, আমিও যাব। অন্তরা বলল, তুই এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিস কেন আর ঘামছিস কেন এভাবে? রিল্যাক্স, পা ভেঙেছে, মরে তো যায়নি। নোরা ধমকে উঠল। তোর সব সময় আজে বাজে কথা, তাই না? মরবে কেন? সেজুতি হেসে ফেলল। নোরা কঠিন চোখে তাকিয়ে বলল, তুই হাসছিস? এরকম একটা পরিস্থিতিতে হাসছিস? তুই যেমন করছিস হাসি পেয়ে গেল। সরি দোস্ত। যাই হোক শোন, আমি অনেক স্যারের বাসায় যাচ্ছি, তোরা কে কে যাবি আয়। অন্তরা সেজুতি একসাথে বলল। আমি যাব। নোরা বলল, ঠিক আছে তাহলে চল। সেজুতি বলল, আরে এক মিনিট, এত অস্থির হচ্ছিস কেন? তুই কি ওনার বাসা চিনিস? হ্যাঁ চিনি, একবার গিয়েছিলাম। সেজুতি বলল, আচ্ছা এক্ষুনি কেন যেতে হবে? ছুটির পর যাই। অসম্ভব, আমি ছুটি পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আর ক্লাসেও আমার মন বসবে না। অন্তরা বলল, কিন্তু ক্লাস ছেড়ে গেলে যদি বাসায় ফোন যায়? সেজুতি বলল। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলছি। নোরা বলল, তাহলে একটা কাজ করি, আমরা আদনান স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে নেই। ওনাকে একটু কনভিন্স করতে হবে, কে পারবি? সেজুতি বলল, আমি ট্রাই করব। ঠিক আছে তাহলে চল। আদনান স্যারের পারমিশন পাওয়া গেল। নোরা, সেজুতি আর অন্তরা স্কুটারে করে 20 মিনিটের মধ্যে অনেকের বাসায় পৌঁছালো। গিয়ে তারা দেখলো তন্নি, জবা, রেশমি, সাদিয়া সবাই এখানে আছে। অনেক স্যারের মা তাদের যত্ন করে খাওয়াচ্ছেন। নোরার মন খারাপ হলো। সে আরেকটু আগে আসতে পারলো না। নোরাদের ড্রয়িং রুমে বসতে দেওয়া হলো। তন্নিরাও সেখানেই বসেছে। নোরা শুধু আশেপাশে অনেককেই খুঁজছে। তার ছটফটানিটা কেউ ধরতে পারছে না, কিন্তু একজন বুঝে ফেললো। খুব সুন্দর দেখতে একটা আপু নোরাকে বলল, তোমার কি বসতে অসুবিধা হচ্ছে? নোরা হাসার চেষ্টা করে বলল, না আমি ঠিক আছি। সে যদি বলল, আসলে ও স্যারকে নিয়ে খুব টেনশনে আছে। অন্তরা মুখ টিপে হাসলো। নোরা কঠিন চোখে তাকালো। আপুটি হেসে বলল, তোমাদের স্যার সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। এখন ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠলেই তোমাদের সাথে দেখা করবে। সে যদি বলল, আপনি কি স্যারের বোন? মেয়েটা বলল, বোন না, বড় আপু। অন্তরা বলল, ও আচ্ছা, আপু আপনার নাম কি? আনিকা। আনিকা ওদের সাথে অনেকক্ষণ গল্প করলো। গল্পের মাঝখানে অন্তরা নোরাকে কানে কানে বলল, দোস্ত, ওয়াশরুম যাব। তো যা না। তুই আমার সাথে যাবি? এটা কি কোচিং এর ওয়াশরুম যে আমাকে যেতে হবে? তুই যা তো। অন্তরা উঠে চলে গেল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও অন্তরা আসছে না, তাই নোরা উঠে গেল অন্তরাকে খুঁজতে। অন্তরা বারান্দার দরজায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে খাচ্ছিল। নোরা তাই দেখে এগিয়ে গেল। অন্তু কি হয়েছে তোর?
এভাবে কাঁদছিস কেন? অন্তরা কান্নার জন্য কথাও বলতে পারছে না, শুধু কেঁদেই চলেছে। অনেকবার জিজ্ঞেস করার পরে অবশেষে কাঁপা কাঁপা গলায় বলল, নোরা দোস্ত, আমি এখানে আলভিকে দেখেছি। কি? আলভি এখানে কোত্থেকে আসবে? জানি না, আমি ওকে দেখেছি। ও তোকে দেখেছে? না, ও দেখেনি। আমি ওকে দেখিয়ে অন্যদিকে ঘুরে গিয়েছিলাম, তারপর ওখান থেকে চলে এসেছি, তাই দেখতে পাইনি। কিন্তু আমি এবার কি করব? আমার তো সব আবার এলোমেলো হয়ে যাচ্ছে। অন্তু, তুই মনে হয় ভুল দেখেছিস। আলভি এখানে কিভাবে আসবে? অন্তরা শব্দ করে বলল, আমি ঠিকই দেখেছি, ওইটা আলভিই ছিল। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে অন্তরার। নোরা ভয়ে কিছু বলতেও পারছে না, অবাক হয়ে তাকিয়েছে শুধু। অন্তরা আবারও বলল, আলভি নিশ্চয়ই অনিক স্যারের কেউ হয়, হয়তো অনিক স্যারের আপন ভাই। অনিক স্যারের কি কোনো ভাই আছে? আমি তো জানি না, শুধু শুনেছিলাম বড় বোন আছে, আর তাকে তো দেখলেই আনিকা আপু। অন্তরা নোরা 2 হাত ধরে বলল, নোরা, তুই বলেছিলি না প্রতিশোধ নিবি? এখন প্রতিশোধ নেওয়ার সময় সুযোগ দুটোই এসেছে, তুই প্রতিশোধ নে। মানে কিভাবে প্রতিশোধ নিব? অন্তরার চোখে মুখে হঠাৎই হিংস্রতার ভর করলো। সে নিষ্ঠুর গলায় বলল, আলভি তো অনিক স্যারের ভাই। তুই অনিক স্যারকে ফাঁসাবি, তারপর ছ্যাঁকা দিয়ে দূরে সরিয়ে দিবি। আমার যেমন অবস্থা হয়েছিল ওনারাও তেমন অবস্থা হবে, তাহলেই আলভি বুঝবে। নোরা এই কথা শুনে সঙ্গে সঙ্গে নিজের হাত ছাড়িয়ে নিল। ঢোক গিলে বলল, অন্তরা, তুই পাগল হয়ে গেছিস। আমি এটা কোনোদিন করতে পারবো না। আলভি যদি ওনার ভাই হয়েও থাকে, তাহলে তার অপরাধের শাস্তি উনি কেন পাবেন? অন্তরা নোরার হাতটা নিজের মাথায় ছুঁয়ে বলল, আমার কসম বল, তুই প্রতিশোধ নিবি? তুই না আমার বেস্ট ফ্রেন্ড, প্রুভ ইট। নোরা অন্তরার মাথা থেকে হাত সরিয়ে বলল, ছি, এভাবে কসম কাটতে হয় না, গুনাহ হয়। এসব বলে তুই আমাকে ভোলাতে পারবি না, তোকে কথা দিতেই হবে। আচ্ছা নোরা, তুই কি সব ভুলে গেছিস? 6টা মাস কতটা কষ্টে কাটিয়েছিলাম আমি, পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমার পাশে কিন্তু কেউ ছিল না, শুধু তুই ছিলি, ছায়ার মতো আমার পাশে ছিলি। তুই না থাকলে হয়তো আমি সুইসাইডই করে ফেলতাম। আর এখন পাশে থাকবি না? 2 দিনের অনিক স্যারের জন্য আমার এতদিনের কষ্টগুলো ভুলে যাবি? আলভিকে মাফ করে দিবি? আমি তো মাফ করার কথা বলিনি, আমি শুধু বলেছি যে অপরাধ আলভির, সেটার শাস্তি অন্য কেউ কেন পাবে। অনিক স্যারকে কষ্ট দিলে সেটা হবে বিনা দোষের শাস্তি। এত বড় অন্যায় আমি কখনোই করতে পারবো না, আর অনিক স্যারের সাথে তো জীবনেও না। তুই আমার থেকেও অনিক স্যারকে ভালোবাসিস? তুই আর উনি সম্পূর্ণ আলাদা। তুই তো আমার বোনের মতো। তোর কষ্ট যেমন আমি সহ্য করতে পারি না, তেমনি ওনার কষ্ট পারবো না রে। কিন্তু আলভির শাস্তি হবে, অবশ্যই হবে। কিভাবে শাস্তি হবে? অনিক স্যারের সাথে ধোঁকাবাজি যদি করতে হয়, তাহলে আলভির সাথে করব। ও তোর সাথে যা যা অন্যায় করেছে সব আমি ওকে ফিরিয়ে দিব, দেখিস। কিন্তু আলভি তো তোকে চেনে, তুই কিভাবে ওকে ফাঁসাবি? পারবি না তো। সেজুতি তো আছে, সেজুতিকে দিয়ে করাবো। সেজুতিও পারবে না। আলভি তো সুন্দরী পূজারী, সেজুতিকে দেখেও পড়বে না। তোর উপর ইজিলি পটে যেত, কিন্তু সমস্যা হচ্ছে ও তোকে চেনে। তাহলে ফেসবুকে ওকে ফাঁসাবো। ফেসবুকে কিভাবে? ফেক আইডি খুলে নিজের পরিচয় গোপন করব, সিম্পল। এত সহজ না। আলভি খুব চালাক, কথায় কথায় ভিডিও কলে আসতে চাইবে, ফোন করতে চাইবে, দেখা করার কথা বলবে। আর এসব না করলে তোকে পাত্তা দিবে না, বসেও আসবে না। ওকে আমি ভালো করে চিনি। তাহলে আর কি উপায়? অন্তরা আবার কাঁদো কাঁদো মুখে একই কথা বলতে শুরু করলো। নোরা, আমি যেটা বলছি সেটা কর। অনিক স্যারকে ফাঁসা, উনি তো অলরেডি তোর উপর ফিদা। আর ছেলেরা 2 নাম্বার মেয়েদের প্রেমে বেশি পড়ে, বুঝেছিস? তুই যদি মন প্রাণ উজাড় করে পাগলের মতো ভালোবাসিস, জান প্রাণ সব দিয়ে দিস, ওরা তোর ভালোবাসা বুঝবে না, তোকে ঠকাবে, কষ্ট দিবে, ইগনোর করবে। কিন্তু তুই যদি ভালোবাসার নামে নাটক করিস, তাহলে দেখবি তোর পেছনেই পড়ে থাকবে, তোর সব কথাই উঠবে আর বসবে, তোকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তুই লাথি মারলেও তুই ভালো। নোরা করুণ চোখে অন্তরার দিকে তাকিয়ে আছে। কথাগুলো যে সে খুব কষ্ট থেকে বলছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু অন্তরার প্রস্তাবে রাজি হওয়াটা তার পক্ষে সম্ভব না। অন্তরা বলল, কি রে, পারবি না আমার জন্য? প্রতিশোধ আমি অবশ্যই নেব অন্তু, কিন্তু অনেক স্যারের উপর না। তুই যদি আমাকে তোর জন্য জীবন দিতে বলিস,
সেটাও আমি পারবো, কিন্তু অনেক স্যারকে কষ্ট দিতে জীবনেও পারবো না, সরি। ওদের কথার মাঝখানেই আনিকার ডাক শোনা গেল। নোরা, তোমরা এখানে কি করছো? তোমাদের স্যার তো ঘুম থেকে উঠে গেছে, দেখা করতে যাবে না? অন্তরা অন্যদিকে মুখ ঘুরিয়ে স্বাভাবিক হয়ে নিল। নোরা হাসার চেষ্টা করে বলল, জি আসছি। এসো। আনিকার পেছন পেছন নোরা আর অন্তরা হাঁটতে লাগলো। নোরা ইশারা করে অন্তরাকে চুপ থাকতে বলল, ফিসফিস করে বলল, এ বিষয়ে আর কোনো কথা না, আলভিকে দেখলেও স্বাভাবিক থাকবি। অন্তরা বলল, আমি ওর সামনেই যাব না। রুমে ঢুকতেই অনেক নোরাকে দেখে হেসে ফেলল। কেমন আছো নোরা? নোরা অনেকের দিকে তাকালো। অনেকের মাথায়ও ব্যান্ডেজ, বাম হাতেও ব্যান্ডেজ। ঘুম থেকে উঠাই চোখগুলো ফুলে আছে। দেখতে কি সুন্দর লাগছে। এলোমেলো চুলগুলো সাদা ব্যান্ডেজে আটকানো। এই মুহূর্তে এর থেকে সুন্দর দৃশ্য নোরার কাছে আর কিছুই হতে পারে না। প্যান্টের বাম সাইডে হাঁটু পর্যন্ত ওঠানো, ধপধপে সাদা পায়ে সাদা রঙের ব্যান্ডেজ, তার উপরে কালো লোম দেখা যাচ্ছে। নোরাকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে অনেকের দিকে তাকিয়ে থাকতে দেখে সে যদি ধাক্কা দিল। নোরা নড়ে চড়ে দাঁড়ালো। সে যদি মিনমিন করে বলল। নোরা লজ্জা পেয়ে সে যদির কাঁধে একটা থাপ্পড় দিল। আনিকা এসব দিকে হেসে বলল, তোমরা মারামারি করছো কেন? সে যদি বলল, ওই আমাকে মারে আপু, ডাকাতনি একটা। আনিকা হেসে ফেলল। নোরা আর চোখে অন্তরার দিকে তাকিয়ে দেখল সে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তন্নি তার এক্সট্রা কেয়ার শুরু করে দিয়েছে। টিফিন বক্সে অনেক স্যারের জন্য পায়েস আর কি যেন খাবার নিয়েছে। এসব এখন স্যারকে খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু স্যার মিষ্টি খাবার খায় না। রেশমি জিজ্ঞেস করলো। অনেক বলল, ডায়াবেটিস না, আমার মিষ্টি জিনিসটাই পছন্দ। নোরার পৈশাচিক আনন্দ হচ্ছে। সে সেজুদকে বলল, সেজু, এই তন্নি কি বাচ্চি এত জিনিস আনলো কেমনে? ও কি আগে থেকে স্যারের অ্যাক্সিডেন্টের খবর জানতো? জানতো মনে হয়, ওর তো সব টিচারদের সাথে অ্যাড আছে, হয়তো আপডেট পেয়েছে। সেজুদ অন্তদের দিকে তাকিয়ে নোরাকে বলল, ওটার কি হয়েছে? ভূতে ধরছে কেন? নোরা বলল, অনেক কাহিনী, পরে বলবো। এতক্ষণে আলভি ভিতরে আসলো। আলভিকে দেখে অন্তরের মাথা থেকে পা পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। শরীরের লোম দাঁড়িয়ে যেতে লাগলো। বুকের মধ্যে তুমুল মাত্রায় যুদ্ধ শুরু হয়ে গেল। অবিলম্বে নোরার পিছনে গিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা শুরু করলো অন্তরা, কিন্তু আড়াল হতে পারছে না। নোরা তো খুব খাটো আর অন্তরা তুলনামূলক অনেক লম্বা, তাই নোরার পিছনে দাঁড়ালেও তার মাথা দেখা যাচ্ছে। সে ওড়না দিয়ে অর্ধেক মুখ ঢেকে ফেললো। আলভি এখনো এদিকে তাকায়নি। অন্তরার ছটফটানি দেখে নোরা বলল, অন্তু প্লিজ স্বাভাবিক থাক। তুই এমন করলে আলভি বুঝে ফেলবে যে তুই ওরে এখনো ওর প্রতি দুর্বল। তুই কি এটা ওকে বুঝাতে চাস? অন্তরে তাকিয়ে আছে আলভির দিকে। কতদিন পরে ছেলেটাকে দেখছে সে। একটুও বদলায়নি, একদম প্রথম দিনের মতোই লাগছে। আবার সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। অন্তরের ইচ্ছে করছে ফ্লোরে বসে কেঁদে ফেলতে। এই 2 বছরেও কি একটুও বদলায়নি আলভি? আচ্ছা, আলভি কি এখন ওকে দেখলে চিনতে পারবে? হয়তো পারবে, হয়তো না। ইন্টার ফার্স্ট ইয়ারে থাকাকালীন অক্টোবর মাসের শেষ দিকে আলভির সাথে প্রথম দেখা হয়েছিল অন্তরার। সেই দিনই ছিল শেষ দেখা, মানে তাদের জীবনে প্রথম দেখা হয়েছে। এখন দ্বিতীয়বার দেখা। অন্তরা নিজেকে সামলাতে পারছে না। পিছন থেকে অন্তরার কান্নার আওয়াজ শুনে নোরা আতঙ্কিত গলায় বলল, অন্তু প্লিজ কাঁদিস না, দোহাই লাগি তোর। সবাই অনেককে নিয়ে ব্যস্ত, তাই এদিকে কেউ তাকাচ্ছে না, ওদের কথাও কেউ শুনছে না। আলভি ওদেরকে পিঠ দেখিয়ে অনেকের সামনে বসে গেল। অন্তরা এখন আর আলভির মুখটা দেখতে পাচ্ছে না। আলভি অনেকের কাঁধে হাত রেখে বলল, কি অবস্থা ভাই, এখন ঠিক আছে? অনেক বলল, তেমন কিছু হয়নি, মাথার এক সাইডে একটু কেটে গেছে আর বাম পাটা মুচকে গেছে। 7 দিন বেড রেস্টে থাকতে হবে। আলভি বলল, তাহলে কি 7 দিন ম্যাচ অফ? আরে না পাগল, 7 দিন কে বেড রেস্টে থাকে? আমার আরো কত কাজ আছে, আমি 3 দিনেই ঠিক হয়ে যাব। আনিকা বলল, একদম না, তোকে 7 দিন বেড রেস্টে থাকতে বলা হয়েছে। এর আগে বিছানা ছেড়ে উঠলে আমি তোর ডান পাও মুচকি দিব। এই কথাই সবাই হেসে ফেলল। হাসল না শুধু অন্তরা, সে তো আলভিকে দেখায় ব্যস্ত। কতটা স্বাভাবিকভাবে কথা বলছে ছেলেটা। আলভি বলল, ভাই তুমি রান নিতে গিয়া পড়লা কেমনে? অনেক চিন্তিত গলায় বলল,
আমার মনে হয়েছে আমার কেউ ল্যাং মেরেছে, তবুও ব্যালেন্স ঠিক ছিল তাই আসতে পড়েছি, নাহলে এতক্ষণে উপরে থাকতে হইতো। আলভি কপাল কুঁচকে বলল, কি বলো, বিষয়টা তো খুব ডেঞ্জারাস। এভাবে চললে তো খেলা হইবে না ভাই। কয়দিন পর পর খালি অঘটন ঘটাচ্ছে। আচ্ছা, তুমি ট্রেকিংয়ে যাইবা? কোনটায়? সীতাকুণ্ড পাহাড় ট্রেকিং 26 তারিখে যে যাইতেছি আমরা। দেখি, অবস্থা বুঝে নেই আগে। আচ্ছা ভাই, জানাইও। আচ্ছা থাকো তাইলে। আনিকাপো, খেয়াল রেখো ভাইয়ের। অনেককে একবার জড়িয়ে ধরে আলভি বিদায় নিল। অন্তরার হৃদস্পন্দন এতক্ষণে শান্ত হলো। নোরাকে ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে সে। আলভি তাকে দেখতে পায়নি, কিন্তু যদি দেখতে পেত তাহলে কি করতো? ওর রিয়াকশন কেমন হতো জানতে খুব ইচ্ছে করছে অন্তরার। সে যদি আর নোরা স্কুটারের পিছনে বসে আছে, সে যদি সবচেয়ে পিছনে, মাঝখানে নোরা, সামনে অন্তরা স্কুটি চালাচ্ছে। এতক্ষণে সে যদিকে সব ঘটনা বলে ফেলেছে নোরা। অন্তরা চুপ করেছিল, হঠাৎ বলল, নোরা, একটা কথা বলি। কি কথা বল? তুই জানিস অনিক স্যারের এই অবস্থার জন্য কে দায়ী? কোন অবস্থা? খেলতে গিয়ে দুর্ঘটনা, পা মুচকে যাওয়া। ও, কে দায়ী? আলভি। আলবি কেন? তুই কিভাবে বুঝলি? আমি বুঝেছি, আলভি অনিক স্যারকে ল্যাং মেরে ফেলেছে। ও আমাকে সবসময় ওদের টিমের এক বড় ভাইয়ের গল্প শোনাতো। ওনাকে আলভি খুব জেলাস করে। জেলাস করি কেন? ভালো খেলে তাই। প্রতিবার ম্যাচে হিরো হয়, সবাই ওনাকে কাঁধে তুলে নাচে। এসব ওর পছন্দ হতো না। সবসময় সেই বড় ভাইয়ের নামে দুঃখ প্রকাশ করতো আমার কাছে। ওনাকে কিভাবে ফাঁসানো যায় আমার কাছ থেকে আইডিয়া নিত। আমি হেল্প করতামও। আমার সেটা অন্যায় মনে হলেও কখনো কিছু বলতাম না। প্রেমে অন্ধ ছিলাম তো তাই। ওকে খুশি করার তখন আমার মূল লক্ষ্য। এত কিছু ভাবতাম না। এখন আমি বুঝতে পেরেছি সে বড় ভাই হচ্ছে অনিক স্যার। সামনে ওরা ট্রেকিং এ যাচ্ছে না, সেখানে যেন অনিক স্যার যেতে না পারে, সেই জন্যই আলভির এত কাহিনী করেছে, আমি নিশ্চিত। ও বাবা, আগে তো জানতাম মেয়েরাই হিংসুটে ভূতনি হয়, এখন দেখছি ছেলেরাও হয়। কিন্তু অনিক স্যার ট্রেকিং এ গেলে ওর কি সমস্যা? বুঝিস না, হিংসা। আর তুই এই আলভিকে শাস্তি দেওয়ার জন্য আমাকে বলছিলি অনিক স্যারের লেগ পুল করতে। তাহলে তো আলভি কোনো শাস্তিই পেত না, আরো খুশি হতো। তখন তো বুঝিনি, ভেবেছিলাম উনি আলভির আপন ভাই। আচ্ছা অন্ত, কেমন হয় যদি অনিক স্যারদের মতো আমরাও ট্রেকিং এ যাই? মানে আমরা সবাই মিলে ওনারা যে জায়গায় যাচ্ছে সে জায়গায় গেলাম, তাহলে তো তোরও আলভির সাথে দেখা হবে আর আমারও অনিক স্যারের সাথে সময় কাটানো হবে। যদি এর আগে অনিক স্যার সুস্থ হয়ে যায় আর কি। তুই পাহাড় ট্রেকিং এর মানে বুঝিস? জীবনে ট্রেকিং করেছিস তুই? এটা সোজা রাস্তায় স্কুটি চালানোর মতো না। আচ্ছা, গেলেই কি ট্রেকিং করতে হবে? আমরা ঈদের ছুটিতে ঘুরতে যাব, ওরাও ট্রেকিং করবে, আমরাও দেখব। ট্রেকিং না করলে গিয়ে লাভ কি? আর থাকবো কোথায়? থাকার জায়গা নিয়ে ভাবতে হবে না। সীতাকুণ্ডে আমার খালামণির বিশাল বাংলো আছে, ওখানে আমরা 3 জন আরামে থাকতে পারবো। এই সে যদি যাবি। তোরা যাচ্ছিস তোদের মতলবে, সেখানে আমি গিয়ে কি করব? তুইও তোর মতলবেই যাবি। আমার কি মতলব? নোরা হেসে বলল, ঘোরাঘুরি। অন্তরার সে যদি হেসে উঠল। নোরা বলল, তাহলে ডান, আমরা 3 জন যাচ্ছি, ওকে? আর তোদের বাসায় ম্যানেজ করার দায়িত্ব আমার। অন্তরা আর সে যদি একসাথে বলল, ওকে। এরপরে 3 জন হাত মিলালো। নোরা শব্দ করে বলল, তারপর হাত উঠিয়ে 3 জন একসাথে চিৎকার করলো। আজকে নোরা খুব জলদি কোচিং এ চলে এসেছে। এসে দেখে কোচিং এ তালা দেওয়া। কি আর করার, হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। সেখানে গিয়ে দেখলো অনিক স্যার দাঁড়িয়ে আছে, দেওয়ালে হাত রেখে আনমনে আকাশ দেখছে। নোরা অবাক হয়ে অনিকের কাছে গেল, বলল, একই স্যার, আপনি ভাঙা পা নিয়ে কোচিং এ এসেছেন কেন? আপনার পা ঠিক হয়েছে? নোরার অস্থিরতা দেখে অনিক মৃদু হাসলো, তারপরে বলল, পা ঠিক আছে, আর ভাঙিনি, হালকা মুচকে গিয়েছিল শুধু। হাঁটা চলায় তেমন অসুবিধা হচ্ছে না, তাহলে শুধু শুধু ঘরে বসে থাকবো কেন? এর থেকে ভাবলাম ক্লাস করাই। আর কিছুদিন পরই তো ঈদের ছুটি, তখন অনেক রেস্ট করা যাবে। কিন্তু তবুও তখন রেস্ট করা আর এখন রেস্ট করা কি এক? আর আপনি তো এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন।
হালকা ব্যথা এখনো আছে তাই। ও নোরার এইমাত্র মনে পড়ল মায়ের বাতের ব্যথার জন্য টোটকা হিসেবে একটা তেলের বোতল অনেকদিন ধরে তার ব্যাগে পড়ে আছে, মাকে দিবে দিবে করে দেওয়া হয়নি। 4-5 দিন আগে পুরনো প্রতিবেশী এক বৃদ্ধ নানুর সাথে রাস্তায় দেখা হয়েছিল। উনি এই বোতলটা নোরাকে দিয়েছিল মাকে দেওয়ার জন্য, কিন্তু সে মাকে বলতেই ভুলে গেছে। তবে এখন তেলের বোতলটা ব্যবহার করার সুবর্ণ সুযোগ। এই জুতোয় অনেক স্যারের পাটাও একবার ছুঁয়ে দেখা যাবে। নোরা বলল, আচ্ছা স্যার, পায়ে তেল মালিশ করেন তো? না হলে কিন্তু ব্যথা কমবে না। হ্যাঁ, প্রতিদিন রাতেই করা হয়। কখনো আম্মু করে, কখনো আপু, কিন্তু আমার মনে হয় না এতে কোনো লাভ হয়, শুধু শুধু কষ্ট। লাভ হয় না কে বলেছে? আসলে লাভ ক্ষতি তেলের গুণাগুণের ওপর নির্ভর করে। তেলেই যদি ভেজাল থাকে তাহলে ব্যথা কমবে কিভাবে স্যার? আমার কাছে একটা খুব ভালো আয়ুর্বেদিক তেল আছে, যে কোনো প্রকার ব্যথার জন্য তেলটা খুব উপকারী। আপনি একবার ট্রাই করে দেখবেন স্যার। না না, কোনো দরকার নেই, আমার তেল মালিশ করতে ভালো লাগে না। অনেক যতই না করুক নোরা কিছুতেই ছেড়ে দেওয়ার পাত্রে না। অনেকের পায়ে নিজের হাত তেল মালিশ সে করেই ছাড়বে। নোরা বলল, এটা কোনো কথা বললেন স্যার? ঔষধ খেতে কি কারো ভালো লাগে? কিন্তু তবুও মানুষ খায় না? খায় তো, বাঁচার জন্য খায়। আপনাকেও বাঁচার জন্য, মানে ব্যথা কমানোর জন্য তেল মালিশ করতে হবে, না হলে কিন্তু ব্যথা কমবে না স্যার। খুব কষ্ট পোহাতে হবে এই পা নিয়ে। অনেক কিছু বলতে নিলে নোরা থামিয়ে দিয়ে বলল, আমার কথা শুনুন স্যার, আপনি চুপ করে ওই চেয়ারটার উপরে বসে পড়ুন। আমি আপনার পায়ে তেল মালিশ করে দিচ্ছি। এমন মালিশ করব না স্যার, জীবনেও বলতে পারবেন না। একটু পর দেখবেন আরামে ঘুম চলে আসছে। অনেক চোখ বড় করে বলল, মানে তোমাকে দিয়ে আমি পায়ে তেল মালিশ করাবো? পাগল নাকি তুমি? আমার স্টুডেন্ট। তো কি হয়েছে স্যার? আমি আপনার শিষ্য আর আপনি আমার গুরু। নোরা মাথায় হাত রাখিয়ে অনেকের সামনে নিচু হওয়ার একটা ভঙ্গি করলো, তারপরে বলল, একটু সেবা তো আমি করতেই পারি, তাই না? ছি, অসম্ভব। দেখো, এসব কাজ ভুলেও করতে আসবে না। কেন স্যার? স্টুডেন্টকে দিয়ে হাত পা মালিশ করানো আমার পছন্দ না। তার উপর তুমি মেয়ে মানুষ, আমার জঘন্য লাগে। এখানে জঘন্য লাগার কি হলো স্যার? আর আপনি কোথায় করাচ্ছেন? আমি তো নিজেই করতে চাইছি। তাছাড়া আমার গুরু ব্যথায় কষ্ট পাবে আর আমি শিষ্য হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সেটা আমার পক্ষে কখনোই সম্ভব না স্যার। আপনার কোনো নিষেধ আমি শুনবো না। আমার যেটা ভালো মনে হয় সেটা আমি করবই। কথায় কথায় গুরু বলবে না প্লিজ, অদ্ভুত লাগছে শুনতে। আচ্ছা বলবো না স্যার, আপনি শুধু অনুমতি দিন। আচ্ছা, মুশকিল তো, বললাম না লাগবে না। আপনি অনুমতি না দিলেও আমি জোর করে করব। যখন কেউ নিজের ভালো বুঝে না তখন তাকে জোর করেই বুঝিয়ে দিতে হয়। আচ্ছা, তুমি তেলের বোতলটা দাও, আমি নিজেই মালিশ করে নিচ্ছি। আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন স্যার? এতে যে আমার অন্যায় হবে, পাপ হবে। আমি কিছুতেই এই পাপ কাজ করতে পারবো না। আপনার পায়ে তেল মালিশ আমিই করব। আর যদি আপনি না দেন তাহলে আমি খুব কষ্ট পাবো স্যার। অনেক বুঝতে পারলো নোরার সাথে তর্ক করে কোনো লাভ নেই, তাই এক প্রকারে বাধ্য হয়ে বলল, ঠিক আছে, আমি বসছি, তুমি কি করবে দ্রুত করো। নোরা আনন্দে লাফিয়ে উঠে বলল, থ্যাংক ইউ স্যার, এই যে নিন ফ্লাইং কিস। অনেক কঠিন চোখে তাকালো। নোরা ভয়ে চুপসে গিয়ে মিনমিনে গলায় বলল, সরি, অন্তরাকে দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তাই ভুলে আপনাকেও দিয়ে ফেলেছি। সরি সরি সরি, আমি আমার ফ্লাইং কিস ফিরিয়ে নিচ্ছি। নোরা হাত মুঠো করে ঠোঁটের মধ্যে চেপে ধরলো। অনেকের হাসি পেলেও হাসলো না, কষ্ট করে চেপে রাখলো। মেয়েটা একদম পাগল। নোরা আসন পেতে ফ্লোরে বসে পড়ল। অনেকের পাটা যত্ন করে নিজের কোলের উপরে রাখলো। অনেকের তীব্র অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ বলে তো লাভ নেই। নোরা মালিশ করতে করতেই বলল, আচ্ছা স্যার, আপনি কি ট্রেকিং এ যাচ্ছেন? কিসের ট্রেকিং? ওই যে সেদিন নোরা নিজে থেকেই থেমে গেল। অনেক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। নোরা আমতা আমতা করে কথা ঘুরিয়ে বলল, না মানে ওই দিন একটা ভাইয়ার কাছে শুনলাম আপনি নাকি সীতাকুণ্ডে যাচ্ছেন পাহাড় ট্রেকিং করতে। ও হ্যাঁ, 26শে আগস্ট রাতের বাসে যাচ্ছি। ও, তার মানে সত্যি যাচ্ছেন, কনফার্ম? হুম।
খুব ভালো। ভালো কেন? ভালো কারণ পাহাড় আরোহণ করা ভালো না, একটা সুন্দর এক্সপেরিয়েন্স। তুমি কখনো পাহাড় ট্রেকিং করেছো? না, সেই সৌভাগ্য হয়নি। তাহলে এক্সপেরিয়েন্সের কথা বললে যে? এমনি শুনেছি, কতজনের কাছে শুনেছি ট্রেকিং এর গল্প। ও, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন কোনো এক পাহাড় ট্রাকারের সাথে আমার বিয়ে হবে। সে আমাকে কাঁধে করে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। আমি তো যেতে পারবো না, তাই সেই হবে আমার বাহন। আর আমাকে নিয়ে এত দূর উঠে যখন তার হাত পা ব্যথা করবে, আমি এভাবেই ওকে তেল মালিশ করিয়ে দিব, যেমন আপনাকে করে দিচ্ছি। আমার তেল মালিশ করা কেমন হয় স্যার? ভালো। সত্যি আপনার ভালো লেগেছে? তাহলে তো আর কোনো টেনশনই নেই, আরো ভালো লাগবে। কার? নোরা একটু লজ্জা মাখা মুখে বলল, আমার ফিউচার হাজবেন্ডের। ও, তো আমার ভালো লাগলেই যে তারও ভালো লাগবে এটার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে, লাইফ টাইম গ্যারান্টি, কারণ সে পুরো আপনার মতো হবে, একদম আপনার জেরক্স কপি। আমার মতো কেন? কারণ আপনার মতো না হলে আমি বিয়েই করব না। অনেক সরাসরি নোরার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে অগ্নিতপাত, যেন এক্ষুনি নোরাকে ভস্ম করে দিবে। নোরা ভয় পেয়ে বলল, সরি স্যার, দুষ্টুমি করেছি, প্লিজ কিছু মনে করবেন না। এ কথা বলেই অনেকের পাটা কোল থেকে নামিয়ে নিচে রেখে দিল। তারপরে তেলের বোতলটা ব্যাগে পুরে এক দৌড়ে ছাদের বাইরে চলে গেল। নোরা চলে যাওয়ার পরে অনেক হেসে ফেললো, মনে মনেই বলল, পাগলি একটা। এমন সময় নোরা ছাদের দরজায় উকি মেরে বলল, স্যার, হাসলে আপনাকে দারুণ লাগে, পুরাই আলটিমেটাম কিউট। অনেক সঙ্গে সঙ্গে চোখ মুখ শক্ত বানিয়ে কড়া চোখে তাকালো। নোরা আবার দৌড় লাগালো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখা হলো আদনান স্যারের সাথে। নোরা খানিক হক চকিয়ে গেল। আদনান স্যার খুব গম্ভীর মুখেই তাকিয়ে আছেন। নোরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আদনান স্যার সালামের জবাব দিল না, শুধু মাথা নাড়লেন। তারপরে উপরে উঠে গেলেন। নোরা হালকা অদ্ভুত লাগলো। আদনান স্যার খুবই রসিক ধাঁচের মানুষ। কথায় কথায় হাসি তামাশা করা তার স্বভাব। সবসময় মুখে হাসি নিয়ে কথা বলেন, আর নোরাকে তো উনি খুবই পছন্দ করেন। কিন্তু আজকে হঠাৎ কি হলো? দেখে মনে হচ্ছিল খুব রেগে আছেন। নোরা বিষয়টাকে বেশ একটা পাত্তা দিল না। সে আবারও আগের মতোই নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। আজকের ক্লাসটা জহির স্যারের। অনেক স্যারের লাঠিটা তাদের ক্লাসেই আছে। স্যার লাঠি নিতে নিশ্চয়ই আসবে। সে যদি আর অন্তরার মাঝখানে বসে অনেকের আগমনের অপেক্ষাতেই প্রহর গুনছিল নোরা। হঠাৎই দরজা ঠেলে কেউ ভেতরে ঢুকলো। দরজা খোলার আওয়াজ শুনে নোরা নিশ্চিন্ত হয়ে গিয়েছিল ওটাই অনেক, কিন্তু তার ধারণা সঠিক হলো না। আদনান স্যার এসেছে। নোরার চোখের সামনেই একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। জহির স্যার আদনান স্যারকে দেখে বললেন, ভাই কিছু লাগবে? আদনান স্যার নিচু গলায় বললেন, লাঠিটা। জহির স্যার টেবিলের উপর থেকে লাঠিটা দিলেন। আদনান স্যার নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে দরজাটা ভিড়িয়ে দিয়ে গেলেন। দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগে নোরা উঁকি মেরে দেখে নিল বাইরে অনেক স্যার দাঁড়িয়ে আছে। আদনান অনেককেই লাঠি দিল। অনেক নিয়ে চলে গেল। নোরা কিছুই বুঝলো না। অনেক স্যারের লাঠি আদনান স্যার কেন নিতে আসলেন? আর অনেক স্যার ভেতরে ঢুকলেন না পর্যন্ত, দরজার বাইরে দাঁড়িয়ে চলে গেলেন। ব্যাপারটা নোরার অস্বাভাবিক লাগছে। জহির স্যার নোরাকে ডাকলো, নোরা, জি স্যার। আমি ক্লাসে লেকচার দিচ্ছি আর তুমি বাইরে তাকিয়ে আছো কেন? সরি স্যার। সরি বলে তো লাভ নেই। তোমার কন্ডিশন খুবই খারাপ, লেখাপড়ায় মনোযোগ একদমই নেই তোমার। কোচিংয়ে কি শুধু রূপ দেখাতে আসো? ইংরেজি এক্সামের রেজাল্ট তো খারাপ হলো কেন? সবাই 20+ মার্কস পেয়েছে আর তুমি কত পেয়েছো? নোরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্লাসের সবাই খুব অবাক হয়ে সেই ঘটনা দেখছে। জহির স্যারকে এভাবে রেগে যেতে এর আগে কেউ কখনো দেখেনি। আর নোরা তো ওনার অন্যতম পছন্দের স্টুডেন্ট। নোরার সাথে এমন ব্যবহার অবিশ্বাস্য। সে যদি পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে বলল, স্যার, ইংরেজি খাতা কবে দেওয়া হবে? জহির বলল, আজকেই ছুটির পর দিব, সবাই থেকো। খাতা দেওয়ার পর আদনান ভাই তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবে, গুরুত্বপূর্ণ। নোরার ভিতরেই খচখচ শুরু হয়ে গেল। কেন জানি খুব ভয় লাগছে তার। সে যেটার আশঙ্কা করছিল সেটাই হলো। ইংরেজিতে নোরার মার্কস খুব কম, 50-এ 18। একটুর জন্য ফেল করে বসেনি। এটাই সবচেয়ে লোয়েস্ট মার্ক। এভাবে চলতে থাকলে অ্যাডমিশন টেস্টে গিয়ে ধরা খাবে সে। জহির স্যার তাই বলছেন। আদনান স্যারও ক্লাসে ঢুকে এই বিষয়টা নিয়ে অনেক ভাষণ শোনালেন।
এক কথায় নোরাকে অপমান করেছেন। তখন আফজাল স্যার আর অনেক স্যারও উপস্থিত ছিল। আদনান স্যার কথা বলতে বলতে হঠাৎ একটা খোঁচা দিয়ে ফেললেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের লেখাপড়া করতে ইচ্ছে না করলে বাবা মাকে বলো যেন বিয়ে দিয়ে দেয়। তোমাদের বিয়ের বয়স হয়েছে, 18 বছর হয়েছে না সবার? প্রয়োজনে বিয়ে করে ফেলো, কিন্তু কোচিংয়ে এসে টিচারদের সাথে ইটিস পিটিস করা চলবে না। আমার নজরে অনেক দিন ধরেই বিষয়টা ঘুরছে। আমি কারোর নাম মেনশন করব না, কিন্তু যাদেরকে বলছি তারা নিশ্চয় বুঝতে পেরেছ। সাবধান হয়ে যাও, এরকম যেন আমি আর কখনো না দেখি। অনেক স্যার তখন মাথা নিচু করেছিলেন, আর আফজাল স্যার বোকার মতো হাসছিলেন। উনি হয়তো এই বিষয়ে কিছু জানতেন না। নোরার নিজের জন্যই খারাপ লাগলো না, কিন্তু অনেকের জন্য ভীষণ খারাপ লাগলো। নোরার নিজের দোষেই অনেকে অপমানিত হতে হচ্ছে, এটা কি সে মেনে নিতে পারবে? রাতে ফেসবুকে নোরা অনেককে নক দিল। স্যার আসসালামু আলাইকুম। প্রায় 5 মিনিট পরে রিপ্লাই এলো। ওয়ালাইকুম আসসালাম। কোনো দরকার থাকলে বলো, আমি একটু ব্যস্ত আছি। স্যার আমি কি কোনো ভুল করেছি? অনেক টাইপ করছে আর নোরার হার্টবিট বাড়ছে, শ্বাস আটকে আসছে। অনেক লিখলো। তারপর আবার টাইপে গিয়ে নোরা লিখলো কি ভুল, কিন্তু মেসেজটা পাঠাতে পারলো না। তার আগেই একটা মেসেজ ভেসে উঠলো, দ্য পারসন ইজ আনঅ্যাভেলেবল। মানে অনেক তাকে ব্লক দিয়েছে। প্রায় 10 মিনিটের জন্য নোরার মাথাটা পুরো খালি হয়ে গেল। সে কিছু অনুভব করতে পারছিল না, শুধু চোখ দিয়ে কষ্টের স্রোতধারা বহিত হচ্ছিল। ফোনের স্ক্রিনে 1-2 ফোঁটা করে জল গড়িয়ে পড়তে লাগলো। একটু পরে অন্তরার মেসেজে নোরার ঘোর কাটলো। অন্তরা কি মেসেজে দিয়েছে সেটা দেখলো না নোরা। সে অন্তরাকে মেসেজ লিখলো, অন্তু অনিক স্যার আমাকে ব্লক দিয়েছে। কি ফাজলামি করস? না সত্যি। হ্যাঁ, আমি বিশ্বাস করি না। নোরা একটা স্ক্রিনশট তুলে অন্তরাকে পাঠিয়ে দিল। তারপরে ফোনটা অফ করে বিছানায় শুয়ে পড়ল। কান্নায় গলা ব্যথা হয়ে আসছে। শব্দ করে কাঁদতে পারলে হয়তো ভালো লাগতো। নোরা শব্দ করে কাঁদল না, নীরবে শুধু বালিশ ভিজিয়ে গেল। সারাটা রাত কাঁদতে কাঁদতেই কেটে গেল নোরার। এক ফোঁটাও ঘুম হলো না। সেদিন ছিল শুক্রবার, সকালে তাদের ফিজিক্স এক্সাম। নোরা এক্সাম দিতে গেল না। অন্তরা বলল সে যেন একাই চলে যায়। অন্তরাকে বলল সে যেন একাই চলে যায়, আর কেউ জিজ্ঞেস করলে বলে নোরা অসুস্থ। অন্তরা সেটাই করলো। নোরা মায়ের ফোন থেকে আদনান স্যারের নাম্বারে ব্লক লিস্ট করে দিল। এক্সাম দিতে না আসার জন্য আদনান স্যার ফোন করতে পারে, তাই নোরা আগে থেকেই ব্লক লিস্ট করে রেখেছে। কাল রাতে যত বড় ধাক্কা সে পেয়েছে, এরপর স্বাভাবিক হতে কমপক্ষে 1 সপ্তাহ সময় তো লাগবেই। এই 1 সপ্তাহ অনেকের সামনে ও যাবে না, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, সঙ্গে সঙ্গেই কেঁদে ফেলবে। এখনো কান্না আসছে। কয়েকদিনের মধ্যেই কোচিংয়ে ঈদের ছুটি শুরু হয়। নোরা, সেজুতি আর অন্তরা বাসা থেকে অনুমতি পত্র পেয়ে গেছে। 26 তারিখ রাতে বাসে ওরা সীতাকুণ্ড রওনা হয়। আকাশ ওদেরকে পৌঁছে দিয়েছে। আকাশ নোরার কাজিন, বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। সারা রাত জার্নির পরে ক্লান্ত হয়ে অন্তরা আর সেজুতি বিছানা দখল করে ঘুমাচ্ছিল। তারা মিশ্রায় পৌঁছেছে ভোর 4টার দিকে। নোরার খালামণির বাংলো বাড়িটা সবার খুব পছন্দ হয়েছে। একদম গ্রাম গ্রাম আমেজ। মাটির ঘরও আছে, সেদিকে তাকালেও শান্তিতে বুক ভরে যায়। পুরো জায়গাটাই শান্তিময়। চতুর্দিক ঘিরে শুধু ধান ক্ষেত আর সরিষা ক্ষেত। বাসার সামনে সোজা সমতল রাস্তা, সরু পথ। সেই বড় সড়ক ধরেই হাঁটতে হাঁটতে গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায়। আর কি লাগে। নোরা সকাল সকাল বের হওয়ার জন্য অন্তরা সেজুতিকে ডাকাডাকি করছে। খালামণির যৌথ পরিবার, দাদা দাদি চাচা চাচিদের ঘুম ভাঙার আগেই ওদের বেরিয়ে পড়তে হবে। নোরার খালামণি রাতেই বলা হয়ে গিয়েছে যে তারা সকালে ঘুরতে বের হবে। তাছাড়া খালামণি খুব সুইট, তাকে কোনো কিছুর জবাবদিহি করতে হয় না। কিন্তু তার শাশুড়ি 1 নাম্বারের দারোগা টাইপের মহিলা। যে কোনো একটা বিষয় পেলেই হলো, প্রশ্ন করতে করতে মাথা খারাপ করে দিবে। নোরা চাইছে ওই 3 জন ঘুম থেকে জাগার আগেই বেরিয়ে পড়তে, না হলে পরে হয়তো বেরি হতে পারবে না। কিন্তু অনেক স্যারের নোরাকেই দেখা করতেই হবে। তিনি হঠাৎ কেন এভাবে যোগাযোগ বন্ধ করে দিলেন? কেন নোরাকে ফেসবুকে ব্লক করলেন? নোরা এসবের জবাব চায়। অন্তু সেজু ওঠ না, পায়ে পড়ি তোদের, ওঠ। অন্তরা ঘুম জড়ানো গলায় বলল, ঘুমাতে দে প্লিজ, খুব ঘুম পাচ্ছে। ঘুম তো আমারও পাচ্ছে, কিন্তু আমি কি ঘুমাচ্ছি? এখন ঘুমালে চলবে না, আমাদের বের হতে হবে।
অনেক স্যাররা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদেরকে ওখানে তাদের আগে পৌঁছাতে হবে। কারোর কোনো রেসপন্স নেই, দুজনেই ঘুমের বিভোর। নোরার মাথায় একটা বুদ্ধি চাপলো। হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, চেলা, কত বড় চেলা! কথাটা বলতে বলতে নোরা লাফ মেরে বিছানা থেকে নেমে গেল। অন্তরা আর সেজুতিও লাফিয়ে উঠলো। বিছানা থেকে নেমে নোরার সাথে দাঁড়িয়ে দুজনে একসাথে বলতে লাগলো, কোথায় চেলা? নোরা বলল, এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় জানিয়ে চলে গেছে। তোরা এক কাজ কর, হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে, ততক্ষণে চেলা চলে আসবে। এই কথা বলেই নোরা হাসতে শুরু করলো। সেজুতি কোমরে হাত দিয়ে বলল, ফাজলামি করিস? অন্তরা বলল, দোস্ত, হোয়াট ইজ চেলা? নোরা হাসতে হাসতে বলল, চেলা কি সেটা না জেনেই লাফিয়ে উঠে গেলি? সেজুতি বলল, চেলা হলো সাপের মিনি ভার্সন। অন্তরা নোরার হাত খামচে ধরল। ওরে বাপরে, আমি আর এখানে থাকবো না। নোরা বলল, থাকতে হবেও না, এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়। সেজুতি বলল, চন্দ্রনাথ পাহাড় কেন? নোরা বলল, ওইখানেই তো অনেক স্যাররা ট্রেকিং এ যাচ্ছেন। সেজুতি বলল, তুই কিভাবে জানলি? নোরা বলল, ফেসবুকে পোস্ট দেখে জেনেছি। অন্তরা বলল, পোস্ট কিভাবে দেখলি? স্যার না তোকে ব্লক মেরেছে? নোরা মন খারাপ করে বলল, শুধু মেসেঞ্জারে ব্লক করেছে, ফেসবুকে এখনো অ্যাড আছে। অন্তরা হাই তুলে বলল, চল আমরা রেডি হই, তুই হাত মুখ ধুয়েছিস? নোরা বলল, হ্যাঁ দোস্ত, আমি তৈরি। তোরা হাত মুখ ধুয়ে ওড়না আর ব্যাগ নিয়ে চলে আয়, কোনো সাজগোজের দরকার নেই, সময় খুব কম। সেজুতি আর অন্তরা একসাথে বলল, আচ্ছা যাচ্ছি। নোরা ব্যাকপ্যাক রেডি করে গলায় একটা দূরবীন ঝুলিয়ে তৈরি হয়ে আছে। সেজুতি হাত মুখ ধুয়ে এসে তাকে দেখেই বলল, গলায় আবার এটা কি? নোরা হাসি হাসি মুখে বলল, দূরবীন। সেজুতি বলল, তুই দূরবীন দিয়ে কি করবি? অন্তরা বলল, আরে বুঝিস না, দূরবীন দিয়ে ওর অনেক স্যারকে খুঁজবে। ওর অনেক স্যার পাহাড়ের কোন খাঁজে আটকে আছে সেটা খুঁজে বের করতে হবে না? সেজুতি হাসতে লাগলো। নোরা দূরবীন দিয়ে সবকিছু দেখতে দেখতে বলল, বেশি কথা বলিস না তো, জলদি রেডি হ, বের হতে হবে। নোরার খালামণি লীনা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। তিনি খুব দ্রুত ঘুম থেকে ওঠেন। সেজুতি আর অন্তরা খুব তৃপ্তি নিয়ে চালের রুটি আর দেশি মুরগির ডিম পোচ দিয়ে নাস্তা সারল। নোরা কিছুই খেলো না, তার অস্থিরতায় খিদে উড়ে গেছে। গলা দিয়ে পানি অবধি তার নামছে না। সত্যি কি আজ অনেক স্যারের সাথে দেখা হবে? লীনা জোর করে নোরাকে একটা হাঁসের ডিম সিদ্ধ খাওয়ালেন। তারপরে বললেন, তোরা কোথায় ঘুরতে যাবি? অন্তরা বলল, সীতাকুণ্ড। সাথে সাথে চোখ বড় করে তাকালেন লীনা। কি এত দূর? তোদের কি মাথা খারাপ? নোরা তড়িঘড়ি করে বলল, না খালামণি, ও তো মজা করছে, আমরা তো শুধু আশেপাশে ঘুরতে বের হচ্ছি। এদিকে একটা পাহাড় আছে না, সেখানে যাব। লীনা শঙ্কিত কণ্ঠে বললেন, নোরা, খবরদার, তোকে সাবধান করছি, দিনকাল সুবিধার না। এটা তো নানু বাড়ি না যে গেসোপনা করবি। দুপুরের আগে কিন্তু ফিরতে হবে, মনে থাকবে? মনে থাকবে খালা, তুমি এত চিন্তা করো না। নোরা পিছনে ফিরে অন্তরার দিকে রাগি চোখে তাকালো। অন্তরা হাসার ভান করে কানে হাত রেখে বলল, সরি। আরেকটু হলেই তারা ধরা পড়ে নিচ্ছিল। ওরা বের হওয়ার সময় লীনা বললেন, নোরা সঙ্গে সঙ্গে বলল, আকাশ ভাই তো ঘুমাচ্ছে, কি দরকার ডিস্টার্ব করার, বাদ দাও। লীনা আর কিছু বললেন না। তারা তিনজনই বেরিয়ে পড়ল। যাত্রা শুরু করলো আঁকাবাঁকা পথ ধরে। অনেকটা পথ যাওয়ার পরে সেজুতি হাঁপিয়ে উঠে বলল, আচ্ছা নোরা, তুই সোজা সমতল রাস্তা থেকে এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিস কেন? নোরা হাঁটতে হাঁটতে বলল, আরে এদিকে দিয়ে শর্টকাট। সেজুতি মুখ বাঁকিয়ে বলল, ধুর, উঁচু নিচু রাস্তায় হাঁটতে কত কষ্ট হচ্ছে আমার। নোরা বলল, কষ্ট করো বেবি। অন্তরা ক্ষিপ্ত গলায় বলল, আচ্ছা, এভাবে আর কতক্ষণ হাঁটবি আমাদের বলতো? একটু পর পায়ে ফোসকা পড়বে। আর রাস্তাগুলো এমন, জুতা খুলে হাঁটার উপায় নেই, কখন কোত্থেকে সাপ খুব বেরিয়ে আসবে, আমার তো ভয় লাগছে। সেজুতি বলল, তুই তো আমারও ভয় বাড়িয়ে দিলি। নোরা বলল,
উফ, তোর ধৈর্য ধর তো। এখানে কোনো সাপকোপ নেই, আর এখানকার রাস্তাঘাট আমার থেকে ভালো আর কেউ চেনে না। আমার শৈশব কেটেছে এইখানে। আমি নিশ্চয়ই বুঝবো কোন রাস্তা ভালো আর কোন রাস্তা খারাপ। তাই হাঁসের বাচ্চার মতো প্যাক প্যাক না করে আমার সাথে সাথে চল। নোরা বেশ দ্রুত গতিতেই হেঁটে চলেছে। সেজুতি আর অন্ধরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। এবার দুজনেই কিছুক্ষণ চোখাচোখি করলো। সেজুতি বলল, চল হাঁটি, কি আর করার। অন্তরা আক্ষেপী স্বরে বলল, চল। নোরা অনেক দূর হাঁটার পরে নোরা বলল, শোন, আমি তোদের ট্রাকটা ভালো মতো বুঝিয়ে দেই। গন্তব্যে পৌঁছানোর পর আমাদের যখন ওদের সাথে দেখা হবে তখন আমরা কিন্তু চমকানোর ভান করব। মানে আমাদের বোঝাতে হবে দেখাটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। তোরা বুঝতে পারছিস? অন্তরা আর সেজুতি ঘেমেই কাহিল। চলতে ভীষণ কষ্ট হচ্ছে ওদের। তারা না বুঝেই মাথা নাড়ল। নোরা বলল, ব্যাস, এইখান থেকেই আমরা জিপ নিব। নোরার কথা শুনে অন্তরা আর সেজুতি কিছুটা স্বস্তি পেল। এবার তাড়াহুড়ো করে দুজন দুই পাশে ঘাসের উপরে আরাম করে বসেই ব্যাগ থেকে পানির বোতল বের করে খাওয়া শুরু করলো। অনেকক্ষণ পরেই একটু রেস্ট নেওয়ার সুযোগ পাওয়া গেছে। নোরা ওদের অবস্থা দেখেই বিরক্ত হয়ে বলল, তোরা যদি এক্ষুনি এই অবস্থা করিস তাহলে পাহাড় ট্রেকিং এর সময় কি করবি? নোরার কথায় অন্তরা আর সেজুতি পিলে চমকে উঠল। সেজুতি পানির ঢোক গিলে নিয়ে বলল, কি, আমরা পাহাড় ট্রেকিং করব? নোরা বলল, অনেক স্যাররা যদি করে তাহলে আমরাও করব। অন্তরা বলল, আমরা না, বল আমি। শুধু তুই একাই করবি, আমি এসবের নেই। সেজুতি বলল, এক্স্যাক্টলি। নোরা তাদের কথা শুনতে পেল না। সে দূরবীন দিয়ে আশেপাশেই দেখছিল। তারপরে হঠাৎ চেঁচিয়ে উঠল, দোস্ত, অনেক স্যারকে দেখেছি। সেজুতি আর অন্তরা উঠে দাঁড়ালো। বলল, মানে? সেজুতি নোরার কাঁধে হাত রেখে বলল, সত্যি দেখেছিস? নোরা চোখ থেকে দূরবীন নামিয়ে বলল, তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। অন্তরা বলল, এখন কি করবি, যাবি? নোরা মাথা নেড়ে হ্যাঁ জানালো। তারপরে অগোছালো চুলগুলো ঠিক করতে করতে বলল, তোরা এইখানেই থাক, আমি দেখা করে আসি। অন্তরা বলল, কিন্তু স্যার কোথায়, তুই ঠিক দেখেছিস তো? নোরা দ্রুত গলায় বলল, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি অনেক স্যারকে চিনব না। অন্তরা বলল, আচ্ছা তাহলে যা। আর আমরা কিভাবে আসব? নোরা বলল, তোদের আসতে হবে না, তোরা রেস্ট কর। ওই দিকের পথ আরো বেশি উঁচু নিচু, কষ্ট হবে তোদের, পারবি না। অন্তরা সেজুতি হাফ ছাড়লো। অন্তরা বলল, ঠিক আছে, আমরা বসছি, তুই যা। নোরা নিজেকে পরিপাটি করে সামনে এগোতে লাগলো। উত্তেজনায় তার হাত পা অবশ হয়ে আসছে। সে খুব দৌড়ে দৌড়েই যাচ্ছিল, কারণ পরে অনেক স্যারকে খুঁজে না পাওয়া যেতে পারে। দৌড়তে দৌড়তে নোরা হঠাৎ হোঁচট খেয়ে উল্টে পড়ে গেল। ঢালু অঞ্চল বেয়ে গড়াতে গড়াতে খোলা মাঠের বিস্তীর্ণ প্রস্থানে এসে ঠেকলো। তার মাথা ভো ভো করছে, হাত পা অস্বাভাবিক ব্যথা, হালকা জ্বালা পোড়াও হচ্ছে। হয়তো শরীরের বিভিন্ন জায়গায় ছিলেও গেছে। উঁচু নিচু রাস্তায় গড়াতে গড়াতে সে কতদূর চলে এসেছে বুঝতে পারছে না। সামনে একটা লেক। নোরার সারা শরীর কাদা মাটি লেগে আছে, তাই সে কোনো মতে উঠে লেকের সামনে গেল। শরীরের নোংরা পরিষ্কার করছিল, তখনই শুনল, নোরা, তুমি এখানে? নোরা সামনে তাকিয়ে দেখলো অনেক। তাকে দেখে উত্তেজিত হয়ে দাঁড়াতে নিয়ে দূরবীনটা নোরার গলা থেকে ছুটে পানিতে পড়ে গেল। অনেক বলল, ও শিট, আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। নোরা কথা বলতে পারল না, শুধু মাথা নাড়ল। অনেককে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সেই সুন্দর চোখ নোরা দিশাহারা। কমলা রঙের টি শার্ট আর কালো জিন্স, কাঁধের ব্যাকপ্যাকটাও কালো। চোখে সানগ্লাস ছিল, সেটা এখন গলায় ঝুলে আছে। লেকের পানিতে হাত ডোবানোর কারণে তার ফর্সা সুন্দর হাতটা কাদায় মাখামাখি হচ্ছে। হঠাৎ হঠাৎ ঝুঁকে যাওয়ার কারণে অনেকের চুলগুলো ঝাঁকিয়ে কপালে পড়ছে। এসব দেখে নোরার বুকে ধাক্কার মতো অনুভূতি হচ্ছে। নোরার হঠাৎই খেয়াল আসার বলল, স্যার, ওটা তুলতে হবে না, বাদ দিন, আপনি উঠুন। আর একটু হয়ে যাবে। স্যার প্লিজ বাদ দিন না, লাগবে না, পরে আপনিও পড়ে যাবেন। আমি পড়ে গেলে সমস্যা নেই, সাঁতার জানি, শুধু জামা কাপড় ভিজে যাবে, এটাই সমস্যা। আচ্ছা, জামা কাপড় ভেজাতে হবে না, আপনি উঠুন তো, ওই জিনিস আমার লাগবে না। ওইটা কি ক্যামেরা ছিল? না, দূরবীন। ও, বাই দ্য ওয়ে, তুমি এখানে কিভাবে? আমি
তো আপনাকে মানে আপনাকে দেখতে পেয়েই এলাম। আমাকে দেখতে পেয়ে? হ্যাঁ, দূরবীন দিয়ে দেখলাম আপনি এখানে ঘোরাঘুরি করছেন, তাই চলে এলাম। অনেক সন্দেহ দৃষ্টিতে বলল, নোরা, বাই এনি চান্স তুমি কি আমাকে ফলো করছো? না তো, আমি আপনাকে কেন ফলো করতে যাব? আমি তো আমার খালামণির বাসায় এসেছি। কোথায় তোমার খালামণির বাসা? এখানেই মিসরাইতে। তাহলে মিরসরাই না গিয়ে তুমি এখানে কেন? এখানে থেকে তো মিরসরাই বেশ দূর। নোরা অবাক হওয়ার ভান করে বলল, এটা মিসরাই না? না। ও, আমি তো ভাবলাম এটাই মিসরাই। ভুল হয়ে গেছে, মিস্টেক। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? অনেক সামনে হাঁটতে হাঁটতে বলল, যাচ্ছি না, খুঁজছি। কি খুঁজছেন? রাস্তা। কিসের রাস্তা খুঁজছেন? আমাদের ট্রেকিং চলছে। আলাদা আলাদা ভাবে সবাই পাহাড়ি রাস্তা ধরে হাইকিং করতে করতে দিক নির্দেশনা অনুযায়ী এক জায়গায় মিলিত হবে। যে আগে পৌঁছাতে পারবে সে উইনার। ওয়াও, ইন্টারেস্টিং তো। উইনারের গিফট কি? নগদ 10,000 টাকা। ওয়াও, ভেরি মাচ ইন্টারেস্টিং। আমিও খেলবো। এসব মেয়েদের খেলা না, অনেক মাইল হাঁটতে হবে, তোমার দ্বারা সম্ভব না, তাও এমন সূচের মতো শরীর নিয়ে। সূচের মতো শরীর মানে? আপনি এটা কি বললেন আমাকে? জানেন আপনাকে খোঁজার জন্য আমি কত দূর। নোরা নিজে থেকেই থামলো, তারপরে জিভ কাটলো। অনেক চোখ বড় করে বলল, তার মানে তুমি আমার খোঁজে এসেছো? জানতাম। এই জন্যই সেদিন ট্রেকিং এ যাওয়ার কথা জিজ্ঞেস করেছিলে, তাই না? আমি বলেছি 26 তারিখ রাতে রওনা দিব, তাই তুমিও 26 তারিখ রাতেই এসেছো। কি ঠিক বললাম তো? এখন সত্যি করে বলো তো, তোমার সাথে আর কে কে আছে? নোরা অসহায়ের মতো মুখ করে বলল, কেউ নেই, বিশ্বাস করুন, কেউ নেই। আমি একা, আর আমি আপনাকে ফলো করতে করতে আসিনি, ঠিক আছে? এখানে সত্যি আমার খালামণির বাসা। কিভাবে বিশ্বাস করব? অবিশ্বাসই বা কেন করবেন? আচ্ছা, আপনার কি কমন সেন্স নেই? আমি একা একটা মেয়ে কিভাবে এত দূর আপনাকে খুঁজতে খুঁজতে চলে আসব? এটা আপনি ভাবলেন কি করে? আমি তো বলিনি তুমি একা এসেছো, সেজন্যই তো জিজ্ঞেস করলাম তোমার সাথে আর কেউ আছে কি নাকি। কেউ নেই, কিন্তু কিছুক্ষণ আগে আকাশ ভাইয়া ছিল, আমি তাকে হারিয়ে ফেলেছি। আকাশকে? আমার আপন ফুফাতো ভাই, কাজিন। অনেক কিছু বলল না, ফোনে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছে। নোরা বলল, স্যার, হুম? আমি আপনার হাত ধরে হাঁটি। অনেক বাঁকা চোখেই তাকালো। নোরা বলল, মানে যদি হারিয়ে যাই সেজন্য বলছিলাম। থাক, হাত ধরতে হবে না, ব্যাগ ধরে হাঁটি, মানে টাচে থাকি। আচ্ছা, না হলে আরেকটা কাজ করা যায়। আপনার ব্যাগের ফিতার সাথে আমার ব্যাগের ফিতা বেঁধে রাখি, তাহলে আমরা কেউই হারাবো না। আইডিয়াটা ভালো না? অনেক এবারও জবাব দিল না। নোরা একটু পরে আবার বলল, আচ্ছা স্যার, এরকম কচ্ছপের গতিতে হাঁটলে তো আপনি হেরে যাবেন। আমি হেরেই গেছি, এতক্ষণে কম্পিটিশন শেষ। কি? তাহলে আপনি এখনো কেন যাচ্ছেন না? কিভাবে যাব? রাস্তা হারিয়ে ফেলেছি তো। রাস্তা হারিয়ে ফেলেছেন? তাহলে গুগল ম্যাপ অন করে নিন, খুব সহজ। এখানে কোনো নেটওয়ার্ক নেই। বাই দ্য ওয়ে, তোমার ফোনে নেটওয়ার্ক আছে? কি সিম তোমার? গ্রামীণ। ভেরি গুড, তাহলে নেটওয়ার্ক পাওয়া যাবে। দাও তো একবার ফোনটা, আমি একজনকে ফোন করব। কিন্তু স্যার, আমার ফোনে তো ব্যালেন্স নেই। নোরা ইচ্ছে করে মিথ্যে বলল। ও শিট। আচ্ছা, আপনি রাস্তা হারালেন কিভাবে স্যার? রাস্তা হারানোর তো কোনো সুযোগই ছিল না। বড় পাথর আর গাছের ডালে হোয়াইট সাইন দেয়া ছিল, যেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারি। আমি সেই নিয়মেই যাচ্ছিলাম, হঠাৎ হোয়াইট সাইনগুলো আর খুঁজে পাচ্ছি না। 1 ঘন্টা ধরে একই জায়গায় ঘুরছি, কিন্তু কোথাও কোনো হোয়াইট সাইন নেই। বুঝতে পারলাম না, বৃষ্টিও তো হয়নি, তাহলে সাইনগুলো মুছলো কিভাবে? তাহলে এবার কি করবেন স্যার? জিপ ভাড়া করবেন? খোঁজ খবর কি রাখো না? কারফিউ চলছে, আজকে থেকে কোনো জিপ, ট্রাক, বাস, এমনকি রিক্সাও পাওয়া যাবে না। ওয়াও, দারুণ। কি বললে? কিছু না। অনেক হঠাৎই থেমে গিয়ে বলল, বাই দ্য ওয়ে, তুমি কেন আমার সাথে আসছো? আমি নিজেই পথহারা পথিক, তোমাকে নিয়ে কোথায় যাব? জানি না, কিন্তু একা যাওয়ার থেকে দুজন মিলে যাওয়া ভালো না? অনেক কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে চলো, তোমার ওই ভাইকে খুঁজি, আকাশ না কি যেন। ওকে তো খুঁজে পাবেন না। কেন পাবো না? কেন? কারণ ও হারিয়ে গেছে। তো হারিয়ে গেছে বলেই তো খুঁজবো। ওর কাছে তোমাকে দিতে পারলেই আমার ঝামেলা শেষ।
আর তাছাড়া তুমি সত্যি বলছো নাকি মিথ্যা সেটাও তো জানা দরকার। এই কথা বলেই অনেক বাঁকা হাসলো। নোরা অভিমানী গলায় বলল, আমি সত্যিই বলছি, বিশ্বাস না হলে আমার সাথে চলুন আমার খালামণির বাসায়, তাহলেই তো প্রমাণ পাবেন। এই না বললে তুমি হারিয়ে গেছো, তাহলে আমাকে খালামণির বাসায় কিভাবে নিয়ে যাবে? নোরা আবার জিভ কাটলো। সে নিজের কথাতেই নিজেই ধরা পড়ে গেছে। অনেক সময় কেটে গেছে। অন্তরা সেজুতি অপেক্ষা করতে করতে অস্থির। নোরা এখনো ফেরার নাম নেই। সেজুতি ব্যাগ থেকে ফলের বক্স বের করে ফল খাচ্ছে। অন্তরাকেও সাথে ছিল, সে খায়নি। সেজুতি একাই খেতে খেতে বলল, দোস্ত, অনেক রেস্ট হয়েছে, এবার চল উঠি। উঠি মানে? নোরা আসবে না? তুই কি নোরার জন্য অপেক্ষা করছিস? তো করবো না, ওকে না নিয়ে চলে যাব নাকি? সেজুতি উপহাসের স্বরে বলে উঠল, সখী, তুই বোকার স্বর্গে বাস করতেছোস। মানে ও আর এখানে ভুলেও আসবে না। কেন আসবে না? আরে, অনেক শেয়ারকে পেয়ে গেছে না, আমাদের কথা এখন মনে থাকবে না, এটাই স্বাভাবিক। চল, দেরি না করে আমরা বাসায় চলে যাই। ওর যখন সময় হবে ও চলে আসবে। কিন্তু এভাবে ওকে একা রেখে আমরা চলে যাব? নোরা একা না, ওর সাথে অনেক স্যার আছে। একা হলাম আমরা, আমাদের সাথে কেউ নেই। তা অবশ্য ঠিক বলেছিস। নে এবার ওঠ, দেখি সামনে কোনো গাড়ি পাওয়া যায় নাকি। হ্যাঁ চল। অন্তরা সেজুতির সাথে হাঁটতে শুরু করলো। একটু পরে অন্তরা বলল, আচ্ছা সেজু, আন্টি যদি নোরার কথা জিজ্ঞেস করে তখন আমরা কি বলবো? বলবো কিছু একটা। কিছু একটা কি? যেতে যেতে ভাবি কিছু একটা। অনেক বড় বড় পা ফেলে হাঁটছে। পিছনে নোরা পা টিপে টিপে আসছে। অনেক পেছনে তাকাতেই সে ফট করে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। অনেক রুক্ষ গলায় বলল, নোরা, আমি জানি তুমি আমার পেছনে আসছো, লুকিয়ে লাভ নেই, গাছের পেছন থেকে বের হয়ে আসো। নোরা মাথা নিচু করে বেরিয়ে আসলো। মুখ মলিন করে বলল, সরি। সরি কেন? আপনাকে মিথ্যা বলেছি তাই। আর এমন হবে না। এই আমি কান ধরে উঠবস করছি। 1 2 3 4। থামো। গমগমে ধমকে কেঁপে উঠল নোরা। থামলো, কিন্তু কান ছাড়লো না। অনেক বলল, কান থেকে হাত নামাও। নোরা কান থেকে হাত নামিয়ে নিল। অনেক কোমরে হাত রেখে কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, আমি তোমাকে নিয়ে যাবোটা কোথায় বলো তো? আমার গন্তব্য এক জায়গায়, তোমার গন্তব্য অন্য জায়গায়, তাহলে তুমি আমার সাথে কেন আসছো?